হ্যালো বন্ধুরা, আজকে আমি পারফেক্ট ক্রাউনের এপিসোড 4 নিয়ে চলে এসেছি। এপিসোডের শুরুতে দেখি ইয়ান হেজুয়ের গালে হাত দেয়। হেজু বলে কি করছো? ইয়ান বলে নড়বে না, এইভাবেই থাকো বলে তাকে কিস করে। পরে ইয়ান বলে আমি তোমাকে কিস করেছি কারণ কেউ তোমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছে আর সে আমাদের ছবি তুলছে। শুনে হেজু বলে আরেকবার কিস করো যাতে আমাদের ছবিটা ভালো আসে বলে সে কিস করার জন্য চোখ বন্ধ করে নেয়। দেখে ইয়ান হাসে। পরের দিন ইয়ানকে আমরা প্যালেসে দেখি। তাকে দেখে কর্মচারীরা কালকের ইনসিডেন্টস নিয়ে ফিসফাস করে আলোচনা করছে। পরে তাকে আমরা মিটিং রুমে দেখি। মিটিংয়ের মূল উদ্দেশ্য ইয়ান তার বিয়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করবে কিনা। সগুন তাদের কিসের ছবিটা দেখায় আর বলে এর মধ্যে তেমন কিছুই নেই, তুমি বিয়ে থেকে সরে এসো। ইয়ান বলে আমরা দুজনে কিস করেছি আর তুমি এখন আমাকে আমার রেসপন্সিবিলিটি থেকে সরে আসতে বলছো, এটা হতে পারে না। সঙ্গন বলে আমি জানতে পেরেছি হেজু একজন অবৈধ সন্তান, কিন্তু মিনহু ইয়ানের সঙ্গ দেয় আর বলে সে পাবলিককে বলতে পারে তারা হাল ফিলার একে অপরকে ডেট করতে শুরু করেছে। তারা এখনই বিয়ের বিষয় নিয়ে শিওর নয়। দুই ইয়াং পিপল একে অপরকে ভালো লাগতেই পারে, এটা নর্মাল জিনিস। ইয়ান বলে ঠিক আছে আমি এটাই করব, কিন্তু হেজু আমার প্রাইভেট বিলাতেই থাকবে। সং ওয়ান এর সিদ্ধান্তের বিরোধিতা করে, কিন্তু মিনহু বলে ঠিক আছে সে সেখানে থাকতে পারে, কিন্তু তুমি তার সঙ্গে একই ছাদের নিচে থাকতে পারবে না, কারণ পাবলিকরা যদি এটা জানতে পারে তাহলে রুমার্স ছড়াতে পারে। ইয়ান তার কথা মেনে নেয়। আয়রানকে দেখি তার বাবার উপর রাগ করে বলে সে কিভাবে মেনে নিল সেই মেয়েটার থাকার বিষয়, সে কেন কিছু করতে পারলো না। সং ওয়ান বলে আমার শুধু তার অ্যাপ্রুভাল চাই, বাকি সব সে দেখে নেবে। মানে সে হেজুর সঙ্গে কিছু খারাপ করতে চলেছে। হেজুকে দেখি সবার সঙ্গে বসে নিউজ দেখছে। নিউজে ফরমার রয়্যাল স্পিকার ম্যানকে দেখায় যার নাম প্রফেসর হোয়াং। হেজু জিজ্ঞাসা করে সে কে। মেয়েটি বলে আগে সে রয়্যাল স্পিকার ছিল, ও তাকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হয় কারণ সে বলেছিল লাস্ট কিং এর মৃত্যু কোনো নর্মাল ঘটনা ছিল না, ওটা একটা পিওর মার্ডার ছিল। প্রফেসর হোয়াং নিউজে বলে ওই মেয়েটা তো কমনার, তাই এটা সম্ভব নয় তার বিয়ে প্রিন্সের সঙ্গে হওয়ার। এটা শুনে হেজুর একটু রাগ হয়। তখন সেখানে ইয়ান আসে। তারপরে তাদের দুজনকে আমরা ইয়ানের স্টাডি রুমে দেখি। হেজু নিউজ পেপারে তাদের কেসের নিউজটা দেখে আর ইয়ানকে বলে আমি বলেছিলাম আমাদের আরেকবার কেস করা দরকার, দেখো আমাদের ছবি অ্যাঙ্গেলটা কতটা খারাপ এসেছে। সে বারবার তার ঠোঁটকে তার জিভে দিয়ে টাচ করছিল আর ইয়ানের সমস্ত লক্ষ্য তার ঠোঁটের ওপর চলে যায় আর তার রাতের সিনটা মনে পড়ে তারা কিভাবে একে অপরকে কিস করছিল। তখন হেজু তার কাছে আসে, তার গাল দুটো ধরে আর জিজ্ঞাসা করে কালকে কি তুমি ফ্রি আছো? আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই যাতে পাবলিকদের মনে হয় আমরা সত্যি একে অপরকে পছন্দ করি। ইয়ান বলে হ্যাঁ আমি ফ্রি আছি। পরের সিনে কিমকে দেখি হেজুকে রেডি হতে সাহায্য করছে। হেজু বাইরে আসে আর ইয়ান তার চোখ তার থেকে ফেরাতে পারছে না, কিন্তু সে বলে হেজুকে এই ড্রেসে মানাচ্ছে না। এই শুনে হেজু মুখ বানিয়ে ভিতরে চলে যায়। এরপরে সে একদম সিম্পল ড্রেস পরে আসে। ইয়ান বলে এবার ঠিক আছে আর তার হাত আগিয়ে দেয়। হেজু তার হাত ধরে নেয়, দুজনে সেখান থেকে চলে যায়। গাড়িতে হেজু মিরারে নিজেকে দেখছিল, ইয়ান তাকেই দেখছিল। হেজু বলে এটা ধরো আর নিজের ফেস ঠিক করতে শুরু করে। চই শুধু তাদেরকেই লক্ষ্য করছিল আর তাদের মধ্যে একজনের ড্রেসিং সেন্সকে প্লেন বলে। শুনে হেজু ইয়ানের ড্রেস ঠিক করতে শুরু করে আর বলে আমি বলেছিলাম তোমাকে ঢঙের কাপড় পরে আসতে, কিন্তু চই তখন বলে আমি তোমার কথা বলছিলাম নাকি ইয়ানের কথা। পরের সিনে দেখি তারা বেসবল খেলা দেখতে এসেছে। হেজু তার প্রিয় টিমের জার্সি পরে নিয়েছে আর ইয়ানের জন্য একটা ম্যাচিং জার্সি নিয়ে আসে। বলে আমি তো পরে নিয়েছি, তুমিও পরে নাও যাতে সবাই মনে করে আমরা কাপল। কিন্তু চই বলে ইয়ান এটা করতে পারে না, এটা করলে কন্ট্রোভার্সি হতে পারে। হেজু এর একটু খারাপ লাগে আর বলে তাহলে তুমি পরে নাও। চই শুনে খুশি হয়ে যায়। হেজু ভিতরের দিকে যেতে শুরু করে। তখন জেলেস ইয়ান চইকে বলে তুমি এটা পড়বে না। হেজু ভিতরে দেখে তার ভাই আর তার বৌদিও ম্যাচ দেখতে এসেছে।
তাইজু হেজুর সঙ্গে কথা বলতে যাচ্ছিল, তখন ইয়ানকে সেখানে আসতে দেখে। তাইজু তাকে দেখে নমস্কার করে। ইয়ান তার সঙ্গে হ্যান্ডশেক করে। তাইজু বলে সে কে। ইয়ান বলে আমি তোমাকে আগে থেকে জানি। হেজু তোমার বিষয়ে অনেক কথা বলেছে। হেজু তাইজুকে ইশারা করে বলে আলতু ফালতু না বলতে। তারপর দা ইয়ংও ইয়ানের সঙ্গে হ্যান্ডশেক করে আর তার পরিচয় দেয়। ইয়ান জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি। সে বলে দেয়। তাইজু কানে কানে বলে তার বাবা একজন ফর্মার জাস্টিস মিনিস্টার ছিল। এখানে সবাই গেমকে চেয়ার আপ করতে শুরু করে। মিনহু মাঠে আসে। হেজিউ তাকে দেখে তার নাম চিৎকার করে আর তাকে চেয়ার আপ করতে শুরু করে। এই দেখে ইয়ানের একটু জেলেস বোধ হয়। অন্যদিকে ইউনকে দেখি সেও টিভিতে ম্যাচ দেখছে। কোর্ট লেডি ইউনের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু খাবারটা নিচে পড়ে যায়। তার খারাপ লাগে, তবে ইউন বলে এই খাবারটা এখনো খাওয়া যেতে পারে, এটা খারাপ হয়নি। কিন্তু কোর্ট লেডি তার হাত থেকে খাবারটা নিয়ে নেয় আর বলে এটা এখন আর খাওয়ার যোগ্য নয়। মিনুকে দেখি হিজু আর ইয়ানের কাছে আসে। হিজু বলে আমি তো ভেবেছিলাম তুমি চলে গিয়েছো। তখনই তাদেরকে স্ক্রিনে দেখায়। হিজু ইয়ানের কাছে সরে যায় আর হ্যাপিলি হাত নড়াতে থাকে। তারা তিনজনে এক জায়গায় বসে পড়ে। হেজু ইয়ানকে খাবার দিলে ইয়ান বলে আমি এটা খেতে পারবো না। মিনিউ বলে সে রেস্টুরেন্টের ছাড়া কোনো খাবারই খেতে পারবে না সেফটি ইস্যুর জন্য। তখন হিজু আর ইয়ানকে কিস ক্যামে দেখায়। সবাই বলে উঠে কিস কিস, কিন্তু হেজু বলে আমরা করতে পারবো না। সবাই বাইরে আসে। হেজু এর মনে হয়েছিল সবাই তার ছবি তুলবে, কিন্তু এটা হয় না, কারণ ইয়ানের বডিগার্ডরা চারিদিকে আমব্রেলা দিয়ে ঘিরে রেখেছে। হেজু বলে এইভাবে আমি তো ছবি তুলতেই পারবো না, কিন্তু ইয়ান কিছু বলে না। হেজু লাফিয়ে লাফিয়ে নিজেকে দেখানোর চেষ্টা করে, কিন্তু চই তাকে সেটা করতে দেয় না। মিনহু হিজুকে ডিনারের জন্য ইনভাইট করে। হিজু বলে ঠিক আছে, আর ইয়ানকে বলে তাহলে তুমি চলে যাও, আমরা ডিনার করে যাচ্ছি। ইয়ান বলে এটা হতে পারে না, কারণ আমরা একসঙ্গে এসেছি, আর যদি আমরা আলাদা আলাদা যাই তাহলে পাবলিকদের মনে খটকা লাগবে। হেজু ভাবে আর বলে ঠিক আছে তুমিও চলো। হেজু ইয়ান আর হেজুর জন্য কারের ডোর খুলে। এটা দেখে মিনহু আর চই অবাক। পরে সিনে তিনজনকে রেস্টুরেন্টে দেখি। হেজু ইয়ানকে জিজ্ঞাসা করে তুমি এখন খাচ্ছ না কেন, এখন তো আমরা রেস্টুরেন্টে এসেছি। মিনহু বলে সে খেতে পারবে না, কারণ এখানে র মিট সার্ভ করা হয়েছে আর রয়্যাল ফ্যামিলির মেম্বাররা র মিট খেতে পারে না। হেজু বলে এটা কেমন কথা, সে কেন র মিট খেতে পারবে না। ইয়ান বলে সেফটি ইস্যুর জন্য। হেজু বলে ইয়ান এর দিকে তাকিয়ে বলে সে সব কিছুই করতে পারে, কিন্তু সে নিজের ইচ্ছা মতো খেতে পারবে না, এটা কেমন জীবন। আর কিছু আছে যে সে করতে পারবে না। ইয়ানের কিছু ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে সে তার ভাইয়ের সঙ্গে খেলছিল। তার ভাই তার ক্রাউন প্রিন্সের আউটফিট পরেছিল। সে ইয়ানকে বলে তুমিও পরে দেখো। ইয়ান আউটফিটটা পরে নেয়। তখনই তার বাবা সেখানে আসে আর ইয়ানকে ক্রাউন প্রিন্সের ড্রেস পরে দেখে রেগে উঠে জোরে করে তাকে একটা চড় মারে আর আউটফিটটা তার গা থেকে খুলে নেয় আর বলে সে কখনো ক্রাউন প্রিন্সের মাঝে আসবে না, সে সব সময় তার অর্ডার পালন করবে, কখনো রেড ড্রেস পরবে না, কখনো কিং এর সামনে হাঁটবে না, সবসময় কিং এর পিছনে থাকবে, কারণ ওই রংটা শুধু কিং এর জন্য। প্রেজেন্ট ইয়ান হিজুকে র মিট সার্ভ করে আর বলে তোমার যত ইচ্ছা এখন খেয়ে নাও, কারণ বিয়ের পরে সে আর এটা কখনো খেতে পারবে না। পরের সিনে দেখি ইয়ান চইয়ের সঙ্গে প্যালেসে এসেছে। তার সঙ্গে হেড মেডও ছিল আর সে তাকে বলে সে কেন র মিট রেস্টুরেন্টে গিয়েছে, কেউ যদি দেখে নিত তাহলে কি হতো। ইয়ান বলে চিন্তা করো না, আমি সেখানে কোনো কিছু খাইনি, আমি কিছু লেডি বলে আমি কিছু জানি না, এখন আমাকে হিজুকে এডুকেট করতে হবে পারফেক্ট লেডি কিভাবে হয়, আর তুমি আমাকে আটকাবে না।
সকালে দেখি হেজু রেডি হয়ে বাইরে আসে। সব হাউস হেল্প তাকে সার্ভ করতে চায়, তাকে খাবার খাইয়ে দেয়, কিন্তু হেজু বলে আমি ঠিক আছি, তাদের এসব করতে হবে না। বাইরে এসে সেখানে হেড মেডকে দেখে তার দিকে তাকিয়ে আছে। হেজিও তাকে লক্ষ্য করে, তার কাছে যায়, তাকে তার বিজনেস কার্ড দেয়। হেড মেডও নিজের ইন্ট্রোডিউস করাতে চাইছিল, কিন্তু তখনই হি জিওয়ের কাছে হে জিয়ং এর কল আসে আর তার সঙ্গে কথা বলতে বলতে সে গাড়ি করে সেখান থেকে চলে যায়। হেড মেড শুধু তার দিকে তাকিয়ে থাকে। পরে হি জু ইয়ানকে কল করে আর ইয়ান বলে তুমি সত্যি এটা করেছো? তাহলে হেড মেড তোমার উপর ইরিটেট হয়ে গিয়েছে কারণ সে তোমাকে রয়্যাল লেসন পড়াতে চেয়েছিল। হেজু বলে ঠিক আছে, আমি লেসনটা নিব বলে ফোন কেটে দেয়। চই ইয়ানকে বলে সত্যি কি তারা স্কুল টাইমে ক্লোজ ছিল না? কারণ তাদের দুজনকে দেখে কিউট কাপল মনে হয়। কোম্পানিতে হে জিয়ং হি জুকে আজকের শিডিউল বলে। হিজু বলে এসব কি? হি জিয়ং বলে আমি আগেই অনেক মিটিং ক্যান্সেল করেছি, তবুও সে আজকে পুরো দিন বিজি থাকবে। পরে কিসের ব্যাপারে কথা বলে আর বলে তার গালগুলো লাল হয়ে ছিল। হেজু বলে এরকম কোনো কিছুই নয়, আমি কেনই বা সাই ফিল করব, সেটা তো একটা সামান্য কেস ছিল। হে জিয়ং বলে আমি তো প্রিন্সের ব্যাপারে কথা বলছিলাম, সে ব্লাশ করছিল, আমি তো তোমার কথা বলিনি, তাহলে তুমিও ব্লাশ করছিলে। আরও বলে প্রিন্সের এর আগে কখনো রিলেশনশিপে ছিল না। হেজু এটা শুনে অবাক হয়ে যায়, মনে মনে ভাবে সে কেন কখনো কাউকে ডেট করেনি। হে জিয়ং বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের তোমার আউটফিট ফিটিংয়ের জন্য টেলরের দোকানে যেতে হবে। তাইজু ও দা ইয়ংকে দেখি একটা ইভেন্টের জন্য শপিং করতে এসেছে, কিন্তু তাইজু বলে ওই ইভেন্টে তো শুধু হিজুকে ইনভাইট করা হয়েছে। দা ইয়ং বলে দেখো, ওই পার্টিতে তোমার বাবাকেও ইনভাইট করা হয়নি, তাহলে হিজু কতটা ফেমাস হয়ে গিয়েছে। আমাদের তার বিয়ে ইয়ানের সঙ্গে তাড়াতাড়ি করাতে হবে, যাই করে হোক। এটা হলে সে ক্যাসেল গ্রুপ ছেড়ে দেবে আর সেটা তোমার হয়ে যাবে, কারণ আজ পর্যন্ত কোনো রয়্যাল লেডি কোনো কোম্পানি পরিচালনা করেনি। এটা শুনে তাইজু হ্যাপি হয়ে যায় আর বলে ঠিক আছে, আমি এরকমই করব। দা ইয়ং বলে তাহলে চলো আমরা হেজুর জন্য গিফট কিনি। হেজু শপে আসে। হে জিয়ং বাইরে তার কার দেখে আর বলে তার রেড কারটা কি হলো? প্রিন্স কি তাকে কার চালাতে বারণ করেছে? হি জিয়ং বলে তোমার কি মনে হয় আমি কারো কথা শুনবো? কিছুদিন আগে আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তাই জন্য কারটা গ্যারেজে আছে। তুমি তো জানো কেবল কোরিয়াতে দুটো কারই আছে, তার মধ্যে একটা কার আমার কাছে আছে। হে জিয়ং বলে সেটা কে করেছে? হি জিয়ং বলে আমি জানি না। শপিং করে সে প্রাইভেট ভিলাতে আসে, হাউস হেল্পরা আসে, তার হাত থেকে জিনিস নেয়, কিন্তু পাশে দাঁড়িয়ে হেড লেডি হি জিউকে দেখে আর তাকে ভিতরে আসতে বলে। ভিতরে দেখি তার হাতে লাঠি আর সে হি জিউকে বলে তাকে কিভাবে এখন থেকে বিহেভ করতে হবে। তোমার হাঁটা এরকম হওয়া দরকার, তোমার হাসি এরকম হওয়া দরকার, এখন আমাকে হেঁটে দেখাও। হি জিও তাকে হেঁটে দেখায়। প্যালেসে আই র্যাঙ্কে দেখি ইয়ানের উপর চিৎকার করে বলে সবসময় তোমার মাথা উঁচু করে রাখবে, আমি কখনো না দেখি যে তুমি তোমার মাথা নিচু করে রেখেছ। এরপরে হিজুকে দেখি সে এখন হেড মেডকে এক্সারসাইজ করতে শেখাচ্ছে, কিন্তু সে ঠিক মতন করতে পারছে না। হিজু তাকে বারবার বলে দিচ্ছে কিভাবে করতে হবে। তখন সেখানে ইয়ান আসে। ইয়ানকে দেখে হিজু দৌড়ে গিয়ে তাকে হাঁক করে নেয় আর বলে হেড মেডকে এখান থেকে নিয়ে যাও, না হলে আমি পাগল হয়ে যাব। ইয়ান হেসে বলে ঠিক আছে। হেড মেড ইয়ানকে বলে সে এখানে কি করছে, প্যালেসের ডোর কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে, তাকে তাড়াতাড়ি ফেরত যেতে বলে। ইয়ান বলে ঠিক আছে, কিন্তু তোমাকেও আমার সঙ্গে যেতে হবে আর এটা আমার অর্ডার। পরের দিন ইয়ানকে মিনুর সঙ্গে দেখি, দুজন মিলে দাবা খেলছে। ইয়ান বলে সে কেন একবারও তাকে বিয়ে করতে বারণ করেনি? মিনু বলে আমি তুমি নয়,
আমার কাছে পাওয়ার আছে, আমি চাইলে তোমার চাঁদকে ডিস্ট্রয় করে দিতে পারি। পরে ফায়ার ইনসিডেন্সের কথা বলে আর বলে চিন্তা করো না, আমি তা হ্যান্ডেল করে নিয়েছি, আয়রাং এখন কিছুই করতে পারবে না। অন্যদিকে হেডমেটকে দেখি ইয়ানকে রয়্যাল রিলেটিভ রিচুয়ালস আর হিস্ট্রি সম্বন্ধে বলে ইয়ান প্রথমবার রিচুয়ালস করে যখন তার মায়ের ডেথ হয়েছিল, সেকেন্ড টাইম তার বাবার মৃত্যুর সময়, আর থার্ড টাইম লাস্ট ইয়ার তার ভাইয়ের মৃত্যুর সময়। এই শুনে হিজু ইমোশনাল হয়ে পড়ে, কান্না করতে শুরু করে আর বলে আমি এখন একা থাকতে চাই। এই বলে সে ক্লাস থেকে পালিয়ে যায়। পরে ঘরে এসে ওই ঘটনাগুলিকে অনলাইনে দেখে, তার মা অ্যাক্সিডেন্টে, তার বাবা হার্ট অ্যাটাকে, আর তার ভাই আগুনে পুড়ে মারা যায়, আর মনে মনে বলে কি এগুলো আগে থেকে আটকানো যেত না। ইয়ানের কথা মনে পড়ে যে সে কিভাবে তাকে কুইন মাদারের থেকে দূরে থাকতে বলেছে, আর সে বলে হয়তো এই জন্যই সে আমাকে কুইন মাদারের থেকে দূরে থাকতে বলেছিল। সে ইয়ানকে কল করে কিন্তু ইয়ান কলটা ধরে না। অন্যদিকে ইয়ানকে দেখি যে আয়রাংয়ের সঙ্গে বসে আছে, তার সঙ্গে কিম ফ্যামিলির ডটার জিয়াংও ছিল। সে ইয়ানের সঙ্গে তার ইন্ট্রোডিউস করাতে চায় আর বলে সে আমার কাছের বন্ধু। ইয়ান বুঝতে পারে আয়রাংয়ের ইন্টেনশন আর তাকে জিজ্ঞাসা করে শুনেছিলাম তুমি অসুস্থ ছিলে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে না তো। পাশে দাঁড়িয়ে থাকা কোড লেডিকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, কিন্তু কোড লেডি বলতে পারে না কারণ কুইনের কোনো অসুখই হয়নি। ইয়ান তাকে বলে এখন থেকে দিনে 3 বার আয়রাংয়ের চেক আপ হবে, ফিজিশিয়ানকে বলে দাও এটা আমার অর্ডার। বলে সে সেখান থেকে চলে যায়। জি ইয়ং আয়রানকে বলে এখন কি হবে। ইয়ানকে দেখে আমার তো ভয় পাচ্ছিল। আয়রাং বলে চিন্তা করো না, সে কিছুই করবে না। ইয়ান চইকে বলে খোঁজ নাও কিম ফ্যামিলি থেকে জি ইয়ংকে। চই বলে ঠিক আছে, আর তার ফোন দিয়ে বলে হেজু তাকে কল করেছিল। হেজুকে সে কল করে আর বলে কি বলবে বলো, আমি খুব বিজি আছি। হেজু বলে আমি সব সময় তোমার সাইডেই থাকবো, নো ম্যাটার হোয়াট হ্যাপেন। এটা শুনে ইয়ান ইমোশনাল হয়ে পড়ে। পরে চইকে বলে আজকে আমি প্রাইভেট ভিলাতে হেজুর সঙ্গে দেখা করতে যাব। চই বলে এটা হতে পারে না, মিনহু তাকে এটা করতে বারণ করে। ইয়ান বলে আজ আমি তার সঙ্গে দেখা করতে যাবই। অন্যদিকে ইউনকে দেখি স্কুলে থেকে বাইরে আসছে, ঠিক সেই সময় তার সঙ্গে একটা ছেলে ধাক্কা লাগে, ছেলেটির বইটি পড়ে যায়। ইউন বইটি উঠিয়ে তাকে দেয় আর বলে পরের বার দেখে শুনে চলাফেরা করতে। মিনহু তাকে নিতে এসেছে কারণ তার হিস্ট্রি ক্লাসে সে আজকেই নেবে। গাড়িতে করে যখন ইউন যাচ্ছিল তখন আশপাশে বাচ্চাদের কেয়ারফ্রি হয়ে খেলতে দেখে তার মন খারাপ হয়ে যায় আর নিজে মনে মনে বলে আমিও যদি তাদের মতন খেলতে পারতাম। ও মিনুকে বলে আমার একটা রিকোয়েস্ট আছে যেটা তোমাকে পূরণ করতে হবে। প্রাইভেট ভিলাতে দেখি হেড লেডি হিজুকে কিভাবে এলিগেন্ট সহকারে হাঁটতে হয় সেটা শেখাচ্ছিল, কিন্তু হাঁটতে গিয়ে সে বারবার জিনিসগুলো ফেলে ভেঙে দিচ্ছিল। তখন ইউন সেখানে আসে। হেজু জিজ্ঞাসা করে সে এখানে কি জন্য এসেছে। ইউন বলে আমি আমার আঙ্কেলের সঙ্গে দেখা করতে এসেছি। হেজু বলে তোমার কাছে কি অ্যাপয়েন্টমেন্ট আছে, কিন্তু সে না করে, স্যাড হয়ে যায়। হেজু বলে কোনো অসুবিধা নেই, চলো গেম খেলি, তুমি যদি আমাকে হারিয়ে দাও তাহলে আমি তোমার যে কোনো একটা ইচ্ছে পূরণ করব। ইউন হ্যাপি হয়ে খেলার জন্য রেডি হয়ে যায়। আর অন্যদিকে দা ইয়নকে দেখি তার ফ্রেন্ডসদের সঙ্গে দেখা করতে এসেছে। সে বলে আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে, সে তো আমাকে একা ছাড়তেই চাইছিল না, তাই আমার আসতে দেরি হলো, ক্ষমা করে দিও। একটা মেয়ে বলে সে কিভাবে তার বাবার এগেনস্টে গিয়ে তাইজুকে বিয়ে করে, তারপর তার বাবা তাকে ডিসঅন করে। দা ইয়ন বলে হয়তো তুমি নিউজ দেখো না, আমার সিস্টার ইন ল প্রিন্সকে ডেট করছে আর তারা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে। এরপরে সিনে তাইজুকে দেখি সে গাড়ি চালাচ্ছে আর দা ইয়ং বলে আমার তো তাকে মেরে ফেলতে ইচ্ছে করছিল, সে কিভাবে আমাকে ইনসাল্ট করতে পারে। তাইজু বলে
পরের বার সে যখন তাকে দেখবে সে যেন তাকে মারে। আমি তোমার পাশেই থাকবো। শুনে দায়নের মুড ভালো হয়ে যায়। অন্যদিকে হেজু, ইয়ান আর বাকি সবাই মিলে খেলা করছে। অনেক গেম খেলার পরে দেখি ইউন গেমটা জিতে যায়। হেজুকে বলে আমার ইচ্ছে পূরণ করো। হেজু বলে কোন ইচ্ছে? ইয়ান বলে তুমি বলেছিলে আমি যদি গেমটা জিতি তাহলে তুমি আমার একটা ইচ্ছে পূরণ করবে। তুমি কি ভুলে গিয়েছো? হেজু কিছুক্ষণ ভাবার অভিনয় করে আর বলে না আমার মনে আছে, বলো তোমার কি চাই। ইউন তাদের বাইরে নিয়ে আসে। হেজু এর রেড কারের দিকে তাকায় আর বলে আমি এটাতে চাপতে চাই। কোর্ট লেডি বারণ করে। সে বলে আপনি অন্য কোনো গাড়িতে চাপতে পারবেন না। ইউন মাটিতে গড়াগড়ি দিতে শুরু করে আর বলে আমি এখানকার কিং আর আমার কথা তোমাদের মানতেই হবে। শেষে হেজু রাজি হয়ে যায়। অন্যদিকে দেখি ইয়ান হেজুর সঙ্গে দেখা করার জন্য প্যালেস থেকে রওনা দেয়। ইউন গাড়ির মধ্যে বসে পড়ে। কোর্ট লেডি হেজুকে বলে সে যেন কিংয়ের খেয়াল রাখে। হেজু বলে চিন্তা করো না, কিংয়ের সেফটি সবার আগে। মিনহু বলে আমরা তোমার পিছনেই থাকবো। হেজু বলে ঠিক আছে। রাস্তায় মিনহু তাকে কল করে আর জিজ্ঞাসা করে সব ঠিক আছে? হেজু বলে সব ঠিক আছে, কিন্তু ইউন বলে কোনো কিছুই ঠিক নেই। গাড়িটা খুব ধীরে চলছে, গাড়িটাকে জোরে চালাও। হেজু স্পিড বাড়ায়। কিছুক্ষণ যাওয়ার পর সে দেখে যে ব্রেক কাজ করছে না। মিনহু দেখে গাড়িটা খুব জোরে চলছে। হেজুকে জিজ্ঞাসা করে কি হয়েছে? হেজু বলে গাড়ির ব্রেক কাজ করছে না। ইউনকে বলে সিট বেল্টটা লাগিয়ে নাও। ইউন সিট বেল্টটা লাগিয়ে নেয়। তার খুব ভয় পাচ্ছিল। হেজু বলে চিন্তা করো না। সে গাড়িটা কোনো রকমে ব্রিজের উপরে নিয়ে আসে। রেলিংয়ে গাড়ি ধাক্কা লাগায়, স্পিড কমানোর চেষ্টা করে। তখনই দেখি হেজুর সামনে একটা গাড়ি আসে। নিজের গাড়ির সঙ্গে হেজুর গাড়ি টাচ করায় যাতে স্পিড কম হয়। গাড়ির স্পিড কমতেও শুরু করে। সে গাড়িটা সামনে গিয়ে একদম হেজুর গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। গাড়ির দুটি ধাক্কা লাগে। কিছুক্ষণ পরে গাড়ি দুটি থেমে যায়। অপর গাড়ি থেকে ইয়ান বেরিয়ে আসে আর তার কপাল থেকে রক্ত পড়ছে। সে হেজুকে দেখে। হেজুও তার দিকে তাকিয়ে থাকে। আর এখানেই আমাদের এপিসোড 4 শেষ হয়ে যায়। দেখা হচ্ছে এপিসোড 5-এ। ততক্ষণের জন্য বাই বাই।